অফিসে আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। রাত তখন ৩:১৭। জেলা হাসপাতালের অ্যাম্বুলেন্স গ্যারেজে মাত্র একটি গাড়ি দাঁড়িয়েছিল, অ্যাম্বুলেন্স নাম্বার ১৩। সবাই এটাকে ডাকতো শেষ অ্যাম্বুলেন্স, কারণ গভীর রাতে এই গাড়ি একবার বের হলে অনেক সময় চালক ফিরে এলেও রোগী আর ফিরত না। সেদিন ড্রাইভার নাসির ডিউটির শেষ মুহূর্তে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই এয়ারলাইন্সে একটি কল ভেসে এলো, জরুরি জরুরি। কালীপুর শ্মশান রোড থেকে একজন গুরুতর আহত রোগীকে হাসপাতালে আনতে হবে। নাসির অবাক হয়ে বলল, ওই এলাকায় তো কোনো বাড়িঘর নেই, শুধু পুরনো শ্মশান আর জঙ্গল। কিন্তু ডিসপ্যাচ অফিসার উত্তর দিল, কল ট্রেস হয়েছে, দ্রুত যান। আর কোনো উপায় না দেখে নাসির অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিল। প্রায় ২০ মিনিট পর সে কালীপুর শ্মশান রোডে পৌঁছালো। চারদিকে ঘন কুয়াশা, রাস্তায় একটি মানুষও নেই। হঠাৎ অ্যাম্বুলেন্সের হেডলাইট দেখা গেল। রাস্তার মাঝখানে সাদা কাপড়ে ঢাকা একজন মানুষ শুয়ে আছে। নাসির দ্রুত গাড়ি থামালো। সে নেমে গিয়ে কাপড় সরাতেই বুকটা কেঁপে উঠল। লোকটির শরীর বরফের মতো ঠান্ডা, কিন্তু তার বুক ধীরে ধীরে ওঠানামা করছে। মনে হচ্ছে সে এখনো বেঁচে আছে। ঠিক তখনই পেছন থেকে একটি বৃদ্ধ কণ্ঠ ভেসে এলো, ওকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু একটা কথা মনে রাখবেন। নাসির ঘুরে তাকালো। একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, চোখে অদ্ভুত শূন্য দৃষ্টি। তিনি ধীরে ধীরে বললেন, পেছনে যাই ঘটুক, রিয়ার ভিউ মিররে কখনো তাকাবেন না। কথা শেষ হতেই প্রবল বাতাস বইল, কুয়াশা ঘুরে উঠল, আর ১ সেকেন্ডের মধ্যে বৃদ্ধ মানুষটি অদৃশ্য হয়ে গেল। নাসির ভয়ে কাঁপলেও রোগীকে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে রাখলো। দরজা বন্ধ করে সে দ্রুত হাসপাতালের দিকে গাড়ি চালাতে শুরু করলো। ৫ মিনিট হওয়ার পর অ্যাম্বুলেন্সের ভেতর থেকে বেল বাজতে শুরু করলো, টিং টিং টিং। সাধারণত রোগীর অবস্থা খারাপ হলে চিকিৎসাকর্মীরা এই বেল চাপেন, কিন্তু আজ অ্যাম্বুলেন্সে নাসির ছাড়া আর কেউ নেই। সে নিজেকে শান্ত রেখে গাড়ি চালিয়ে যেতে লাগলো। হঠাৎ রেয়ার ভিউ মিররে নিজের অজান্তেই তার চোখ চলে গেল, আর যা দেখলো, স্টেশনে শুয়ে থাকা রোগীটি আর শুয়ে নেই। সে ধীরে ধীরে উঠে বসেছে। তার মুখ সাদা কাপড়ে ঢাকা, কিন্তু কাপড়ের নিচ থেকে দুটো কালো চোখ সরাসরি নাসিরের দিকে তাকিয়ে আছে। নাসির আতঙ্কে আবার সামনে তাকালো। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটি ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, এটা আমার শেষ যাত্রা নয়। নাসিরের হাত কাঁপতে শুরু করলো। অ্যাম্বুলেন্সের গতি কমে এলো, আর তখনই ড্যাশবোর্ডের স্ক্রিনে কোনো নাম্বার ছাড়াই একটি নতুন বার্তা জ্বলে উঠল, পরবর্তী গন্তব্য মৃতদেহ হাসপাতাল। নাসির স্তব্ধ হয়ে গেল, কারণ তার জিপিএসে এমন কোনো জায়গার অস্তিত্বই নেই। নাসির ভয়ে ঘেমে উঠেছে। সে সঙ্গে সঙ্গে ব্রেক চাপলো, কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটলো। অ্যাম্বুলেন্সের ব্রেক কাজ করছে না। গাড়িটি নিজের গতিতে সামনে ছুটে চলছে। স্টিয়ারিং ঘোরানোর চেষ্টা করেও কোনো লাভ হলো না। ঠিক তখনই জিপিএস আবার জ্বলে উঠল, আর ৫ কিলোমিটার, মৃতদেহ হাসপাতাল। নাসির চিৎকার করে বলল, এটা অসম্ভব। সে মোবাইল বের করে থানায় ফোন দিতে গেল, কিন্তু স্ক্রিনে শুধু একটি শব্দ ভেসে এলো, নো সিগন্যাল। চারদিকে তাকিয়ে সে আরো অবাক হয়ে গেল। সে রাস্তা দিয়ে সে প্রতিদিন যাতায়াত করে, সেই রাস্তা আর নেই। দুই পাশে বিশাল শুকনো গাছ, কুয়াশার ভেতর অসংখ্য ভাঙা অ্যাম্বুলেন্স পড়ে আছে। প্রতিটি অ্যাম্বুলেন্সের গায়ে একই নাম্বার, ১৩। নাসিরের বুক কেঁপে উঠল। ১ নম্বরের এতগুলো গাড়ি কিভাবে সম্ভব? হঠাৎ পেছন থেকে স্ট্রেচারের চাকা নিজে থেকেই ঘুরতে শুরু করলো, ক্যাচ ক্যাচ ক্যাচ। ধীরে ধীরে স্ট্রেচারটি অ্যাম্বুলেন্সের ভিতর এগিয়ে আসছে। নাসির সাহস করে আর পেছনে তাকালো না। ঠিক তখনই তার কানের কাছে একটি ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলো। কেউ যেন খুব কাছে এসে ফিসফিস করে বলল, আমরা পৌঁছে গেছি। অ্যাম্বুলেন্স হঠাৎ নিজে থেকেই থেমে গেল। নাসির জানালার বাইরে তাকিয়ে দেখল একটি বিশাল জরাজীর্ণ হাসপাতাল। প্রধান ফটকের ওপর
মরিচা ধরা বোর্ডে লেখা মৃতদের হাসপাতাল। বোর্ডের নিচে ছোট্ট অক্ষরে লেখা, এখানে যদি ভর্তি কেউ হয় জীবিত আর ফিরে হয় না। ঠিক তখন ওই হাসপাতালের প্রধান দরজা ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে একে একে বেরিয়ে এলো সাদা পোশাক পরা কয়েকজন নার্স। তাদের মুখে কোনো চোখ নেই, শুধু কালো শূন্য গর্ত। তারা একসঙ্গে হাত তুলে ইশারা করলো, রোগীকে ভেতরে নিয়ে আসুন। নাসির ভয়ে গাড়ি থেকে নামতে চাইছিল না, কিন্তু অ্যাম্বুলেন্সের পেছনে দরজা নিজে থেকেই খুলে গেল। স্ট্রেচারটি কোনো মানুষের সাহায্য ছাড়াই ধীরে ধীরে নিচে নেমে এলো, আর সেই সাদা কাপড়ে ঢাকা রোগীটি এবার নিজের উঠে দাঁড়ালো। সে ধীরে ধীরে হাসপাতালের ভেতরে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে একবারও পিছনে না তাকিয়ে শুধু বলল, আজ আরেকজনের নাম যোগ হবে। নাসির বুঝতে পারলো না কথাটা কাকে বলা হলো। ঠিক তখনই তার হাতে ধরা মোবাইল নিজে থেকেই অন হয়ে গেল। স্ক্রিনে একটি নতুন ইমেল পৌঁছেছে। প্রিয়কের নাম আননন হসপিটাল, বিষয় আপনার ভর্তি সম্পূর্ণ হয়েছে। নাসির কাপা হাতে ইমেলটি খুলতেই তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, কারণ সেখানে রোগীর নাম ছিল না, লেখা ছিল রোগী নাসির আহমেদ। আর নিচে ভর্তি হওয়ার সময় আজ রাত ৩:৪৪। সেই সময় এখনও সে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছে। নাসিরের হাত থেকে মোবাইলটি প্রায় পড়ে যাচ্ছিল। ইমেলের নিচে আরও একটি লাইন জলজল করছিল, ওয়ার্ড নম্বর 13, বেড নম্বর শেষটি। নাসির আতঙ্কে ইমেলটি বন্ধ করতে গেল, কিন্তু স্ক্রিনে আবার নতুন একটি বার্তা ভেসে উঠল, আপনি এই ইমেলের ডিলিট করতে পারবেন না। সে মোবাইলটি বন্ধ করার চেষ্টা করলো, কাজ হলো না। ব্যাটারি খুলে ফেলারও উপায় নেই। ঠিক তখন ওই হাসপাতালের ভেতর থেকে একটি স্ট্রেচার নিজে নিজেই বেরিয়ে এলো। স্ট্রেচারের উপর একটি সাদা চাদর, তার উপর একটি নেম প্লেট। নাসির কাছে গিয়ে নামটি পড়তেই তার বুক হিম হয়ে গেল, নাসির আহমেদ। সে ভয়ে কয়েক কদম পিছিয়ে গেল। হঠাৎ চারপাশের সব নার্স একসঙ্গে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। তাদের চোখ নেই, কিন্তু মনে হচ্ছিল তারা সবাই নাসিরকে দেখছে। একসঙ্গে তারা বলল, রোগী পালাতে পারবে না। নাসির আর এক মুহূর্তেও দাঁড়ালো না। সে দৌড়ে অ্যাম্বুলেন্সে উঠে ইঞ্জিন চালু করলো। অদ্ভুতভাবে এবার গাড়ি স্টার্ট নিল। সে সর্বোচ্চ গতিতে হাসপাতাল থেকে বেরিয়ে এলো। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, অবশেষে পরিচিত শহরের রাস্তায় ফিরে এলো। দূরের জেলা হাসপাতালের আলো দেখা যাচ্ছে। নাসির স্বস্তির নিঃশ্বাস ফেলল। সবাই দুঃস্বপ্ন ছিল, নিজেকে বোঝানোর চেষ্টা করলো সে, কিন্তু হাসপাতালের গ্যারেজে নামাতেই দারোয়ান অবাক হয়ে বলল, নাসির ভাই, আপনি আবার বের হবেন কবে? নাসির হতবাক, মানে? দারোয়ান কাপা গলায় বলল, আপনার অ্যাম্বুলেন্স তো 1 ইঞ্চিও নড়েনি। রাত 3টা থেকে এখন পর্যন্ত এখানেই দাঁড়িয়ে আছে। নাসির পেছনে তাকিয়ে দেখলো অ্যাম্বুলেন্সের চাকার শুকনো ধুলো জমে আছে। মনে হচ্ছে সত্যি গাড়িটি কোথাও যায়নি। ঠিক তখনই তার মোবাইলে আবার সেই অজানা ইমেল। নতুন করে একটি মেইল এলো। সাবজেক্ট, প্রথম সতর্কতা অপেক্ষা করা হয়েছে। নাসির কাপা হাতে ইমেল খুলল। ভেতরে মাত্র একটি ছবি। ছবিটি দেখে তার বুক ধড়ফড় করে উঠল। সেটি হাসপাতালের মর্গের ছবি, আর মর্গের ভেতরে একটি লাশ, সাদা কাপড়ে ঢাকা। লাশের পায়ের সঙ্গে ঝুলছে একটি ট্যাগে স্পষ্ট লেখা নাসির আহমেদ, আর ছবির নিচে রক্তের মতো লাল অক্ষরে লেখা, আগামী রাত 3:17 আমার আবার আসবো। ঠিক সেই মুহূর্তে হাসপাতালের মর্গের ভেতর থেকে হঠাৎ বিকট শব্দ, একটি অ্যাম্বুলেন্স সাইরেন বেজে উঠল। মর্গের উঠে ভেতরে কোনো অ্যাম্বুলেন্সে থাকার কথা নয়। নাসির ধীরে ধীরে মর্গের দিকে তাকালো, আর দেখলো মর্গের লোহার দরজার সামনে সাদা কাপড়ে ঢাকা সেই রোগীটি নিশ্চুপ দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে নিজের হাত তুলল এবং নাসিরকে ভেতরে আসার ইশারা করল। মর্গের সামনে দাঁড়িয়ে নাসিরের মনে হচ্ছিল তার পা দুটো যেন মাটিতে আটকে গেছে। সাদা কাপড়ে ঢাকা মানুষটি ধীরে ধীরে মর্গের ভেতর ঢুকে পড়ল। দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ধাম! ঠিক তখন ওই হাসপাতালের সব আলো একসঙ্গে 3 বার জ্বলে উঠল, আবার নিভে গেল। ঠিক ঠিক ঠিক, দারোয়ান আতঙ্কিত হয়ে বলল, ভাই,
আমি আর এখানে থাকবো না। সে দৌড়ে পালিয়ে গেল। এখন পুরো করিডোর একা দাঁড়িয়ে নাসির। হঠাৎ তার মোবাইলে আবার একটি ইমেল এলো। ফ্রম লাস্ট অ্যাম্বুলেন্স @unknown। সাবজেক্ট, শেষ যাত্রা শুরু হয়েছে। ইমেলের ভেতর থেকে মর্গের 13 নম্বর ফ্রিজ খুলুন। সত্য সেখানে অপেক্ষা করছে। নাসিরের বুক ধড়ফড় করতে লাগলো। সে জানতো হাসপাতালের মর্গে মাত্র 12টি ফ্রিজ আছে, 13 নাম্বার বলে কিছু নেই। তবুও অদৃশ্য কোনো শক্তি যেন তাকে মর্গের ভেতর টেনে নিয়ে গেল। মর্গের ভেতরে ঢুকতেই বরফের মতো ঠান্ডা বাতাস শরীর কাঁপিয়ে দিল। চারদিকে নিস্তব্ধতা। দেয়ালের ঘড়িটি থেমে আছে। 3:17। নাসির ধীরে ধীরে 1 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত সব ফ্রিজ গুনল। ঠিকই মাত্র 12টি। কিন্তু দেয়ালের শেষ প্রান্তে কুয়াশার ভেতর ধীরে ধীরে আরেকটি ধাতব দরজা দেখা দিতে শুরু করলো। তার উপর লাল রঙের লেখা 13। নাসিরের হাত কাঁপছে। সে ধীরে ধীরে হাতল ধরল। বরফের মতো ঠান্ডা। একটু চাপ দিতেই দরজাটি খুলে গেল। ভেতরে একটি লাশ, সাদা কাপড়ে ঢাকা। পায়ের সঙ্গে ঝুলছে একটি ট্যাগ। নাসির কাপা হাতে ট্যাগটি তুলল। হাতে লেখা অজ্ঞাত নাসি। কিন্তু জন্ম তারিখ, ঠিকানা সব জায়গায় ফাঁকা। শুধু মৃত্যুর সময় লেখা আগামীকাল রাত 3:17। নাসির স্তব্ধ হয়ে গেল। আগামীকালের মৃত্যুর সময় আজ কিভাবে লেখা হলো? ঠিক তখনই লাশটির আঙ্গুল নড়ে উঠল। একবার, দুইবার, তারপর ধীরে ধীরে পুরো হাত। সাদা কাপড়টি নিজে থেকেই সরে যেতে লাগলো। নাসির ভয়ে চোখ বন্ধ করে ফেলল। কয়েক সেকেন্ড পর সাহস করে চোখ খুলতেই তার শরীর অবশ হয়ে গেল। কারণ ফ্রিজের ভেতর শুয়ে থাকা লাশটি আর কেউ নেই। সেটি ছিল নাসিরের নিজের। একই মুখ, একই পোশাক, একই হাতে থাকা ঘড়ি, এমনকি পকেটে থাকা চাবির রিংটাও একই। লাশটি ধীরে ধীরে চোখ খুলল। মৃত চোখ দুটো সরাসরি নাসিরের দিকে তাকালো। তারপর ঠোঁট না নড়িয়েই একটি কণ্ঠস্বর শোনা গেল, আমি তোমার আগামীকাল। হঠাৎ পুরো মর্গে কেঁপে উঠল। সব ফ্রিজের দরজা একসঙ্গে খুলে গেল। ভেতর থেকে একে একে বেরিয়ে এলো সাদা কাপড়ে ঢাকা অসংখ্য মৃতদেহ। প্রতিটি লাশের হাতে একটি করে মোবাইল ফোন, আর প্রতিটি ফোনে একই নতুন ইমেল চলছে। পরবর্তী যাত্রী নির্বাচন সম্পূর্ণ হয়েছে। ঠিক সেই মুহূর্তে নাসিরের মোবাইলও কেঁপে উঠল। সে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল, এইবার ইমেল আসেনি, এসেছে একটি ভিডিও কল। কলারের নাম শেষ অ্যাম্বুলেন্স। কাপা হাতে সে কলটি রিসিভ করতেই স্ক্রিনে দেখা গেল, তা দেখে তার গলা কোনো শব্দই বের হলো না। কাঁপতে কাঁপতে নাসির ভিডিও কলটি রিসিভ করলো। স্ক্রিনে প্রথমে শুধু কালো অন্ধকার, তারপর ধীরে ধীরে ছবিটি পরিষ্কার হতে লাগলো। এটি একটি অ্যাম্বুলেন্সের ভিতরের দৃশ্য। স্ট্রেচারের উপর একজন মানুষ শুয়ে আছে। সারা শরীর সাদা কাপড়ে ঢাকা। দুই পাশে দাঁড়িয়ে আছে 3জন মুখহীন নার্স। কয়েক সেকেন্ড পর ক্যামেরাটি ধীরে ধীরে নিচের দিকে নামলো। স্ট্রেচারের পায়ের কাছে ঝুলছে একটি পরিচয় ট্যাগ। তাতে স্পষ্ট লেখা নাসির আহমেদ। নাসির আতঙ্কে ফোনটি ফেলে দিতে চাইল, কিন্তু তার হাত যেন জমে গেছে। ভিডিওটি চলতেই থাকলো। হঠাৎ স্ক্রিনে দেখা গেল স্ট্রেচারের ওপর শুয়ে থাকা লাশটি ধীরে ধীরে উঠে বসেছে। সাদা কাপড় সরিয়ে এসে ক্যামেরার দিকে তাকালো। ওটা নাসিরের মুখ, কিন্তু চোখ দুটি সম্পূর্ণ কালো। তারপর স্ক্রিনের ভেতরের নাসির হাসতে শুরু করলো, একটি ভয়ঙ্কর অস্বাভাবিক হাসি। সে ধীরে ধীরে বলল, আর মাত্র 17 মিনিট। ঠিক তখনই ভিডিও কেটে গেল। ফোনের স্ক্রিনে একটি কাউন্টডাউন শুরু হলো। 001700। প্রতি সেকেন্ডের সময় কমছে। 16:59, 16:58, 16:57। নাসির দৌড়ে মর্গে থেকে বেরিয়ে এলো। করিডোরে এসে দেখলো হাসপাতালে আবার মানুষে ভরে গেছে। ডাক্তার, নার্স, রোগী সবাই স্বাভাবিকভাবে চলাফেরা করছে। মনে হচ্ছে কিছুই ঘটেনি। নাসির ছুটে গিয়ে একজন নার্সকে বলল, আমাকে বাঁচান। মর্গে মর্গে। নার্স অবাক হয়ে বললেন, আপনি এত ভয় পাচ্ছেন কেন?
নাসির পেছনে তাকালো, মর্গের দরজা খোলা, ভেতরে আলো জ্বলছে। সে আবার ভেতরে ঢুকলো, কিন্তু এবার মর্গ একেবারে স্বাভাবিক। কোনো 13 নম্বর ফ্রিজ নেই, কোনো লাশ নেই, সবকিছু আগের মতো। নাসির ভাবলো হয়তো সে বিভ্রমে ভুগছে, কিন্তু ঠিক তখনই হাসপাতালের পুরনো রেজিস্টার বই তার চোখে পড়ল। কৌতূহলবশত সে বইটি খুলল। তারিখ 15 বছর আগের। একটি নাম লাল কালিতে লেখা, অ্যাম্বুলেন্স চালক নাসির আহমেদ। নাসির তো হতবাক, অসম্ভব, আমি তো মাত্র 5 বছর ধরে এখানে চাকুরি করছি। রেজিস্টারের নিচে লেখা, রাত 3:17 রহস্যজনকভাবে নিখোঁজ, লাশ উদ্ধার হয়নি। নাসিরের হাত কাঁপতে লাগলো। ঠিক সেই সময় মোবাইলের কাউন্টডাউন থেমে গেল। 000000। হঠাৎ হাসপাতালের বাইরে প্রচন্ড শব্দে একটি অ্যাম্বুলেন্স সাইরেন বেজে উঠল। ই আ ই আ পি পু। সে জানালার দিকে তাকিয়ে দেখল পুরনো সাদা অ্যাম্বুলেন্স নম্বর 13 হাসপাতালের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু ড্রাইভার সিটে বসে থাকা মানুষটিকে দেখে নাসিরের বুকের রক্ত যেন হিম হয়ে গেল। কারণ ড্রাইভারটি আর কেউ নয়, সে নিজেই। আর সেই ড্রাইভার ধীরে ধীরে কাজ নামিয়ে শুধু একটাই কথা বলল, উঠে পড়ো, এবার তোমার পালা গাড়ি চালানোর। অ্যাম্বুলেন্সের পেছনের দরজা নিজে থেকেই খুলে গেল, আর ভেতর থেকে অসংখ্য অদৃশ্য কণ্ঠ একসঙ্গে ফিসফিস করে উঠল, শেষ যাত্রা কখনো শেষ হয় না। অ্যাম্বুলেন্স নম্বর 13 হাসপাতালের সামনে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। ড্রাইভারের আসনে বসে থাকা নাসিরের মতো দেখতে মানুষটি আবার বলল, দেরি করো না, সূর্য ওঠার আগেই শেষ যাত্রা শুরু করতে হবে। নাসির পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা নড়ছে না। অদৃশ্য কোনো শক্তি ধীরে ধীরে তাকে অ্যাম্বুলেন্সের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে প্রাণপণে চিৎকার করলো, কিন্তু আশেপাশের কেউ যেন তাকে শুনতেই পাচ্ছে না। ডাক্তার, নার্স, রোগীরা নিজেদের কাজ নিয়েই ব্যস্ত। মনে হচ্ছিল এই ভয়ঙ্কর দৃশ্যটি শুধু নাসিরই দেখতে পাচ্ছে। ধীরে ধীরে সে অ্যাম্বুলেন্সের সামনে পৌঁছে গেল। ড্রাইভারের দরজাটি নিচে থেকেই খুলে গেল। ঠিক তখনই তার মোবাইলে শেষবারের মতো একটি ইমেল চলে এলো, ফ্রম লাস্ট অ্যাম্বুলেন্স @unknown। সাবজেক্ট চূড়ান্ত সত্য। কাপা হাতে নাসির ইমেলটি খুলল। সেখানে লেখা, তুমি আজকের নাসির নও। 15 বছর আগে এই একই অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে তুমি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলে। আজ পর্যন্ত প্রতিটি নতুন চালক তোমার জায়গা নিয়েছে। অভিশাপ ভাঙার একটাই উপায়, নিজের বদলে আর কাউকে এই অ্যাম্বুলেন্সে উঠতে দেবে না। ইমেল পড়ে নাসিরের সব মনে পড়তে শুরু করলো। অদ্ভুত সব স্মৃতি, রক্তে ভেজা রাস্তা, একটি কুয়াশাচ্ছন্ন রাত, একই সাদা কাপড়ে ঢাকা রহস্যময় রোগী, আর একটি ভয়াবহ দুর্ঘটনা। সে বুঝতে পারল, সে যাকে এতক্ষণ নিজের ভবিষ্যৎ ভেবেছিল, সে আসলে তার অতীত। অ্যাম্বুলেন্স নম্বর 13 বহু বছর ধরে একই অভিশাপ বয়ে নিয়ে আসছে। প্রতিবার নতুন একজন চালক আসে, আগের চালক মুক্তি পায়, অভিশাপ নতুন শিকার খুঁজে নেয়। ঠিক তখনই হাসপাতালের জরুরি বিভাগ থেকে একটি তরুণ ড্রাইভার দৌড়ে বেরিয়ে এলো। সে চিৎকার করে বলল, স্যার, অন্য সব অ্যাম্বুলেন্স নষ্ট, এই 13 নম্বরটি নিয়ে আমাকে এখনই বের হতে হবে। নাসির সব বুঝে গেল, আজ যদি ছেলেটি এই গাড়িতে ওঠে তাহলে অভিশাপ তার উপর চলে যাবে। নাসির দৌড়ে গিয়ে ছেলেটার সামনে দাঁড়ালো। না, এই গাড়িতে উঠবে না। ছেলেটি অবাক, কেন? নাসির উত্তর দিল না। সে ধীরে ধীরে ড্রাইভারের সিটে উঠে বসলো, দরজা বন্ধ করে দিল। ভেতর থেকে শুধু একবার বলল, আজ অভিশাপ এখানেই শেষ হবে। পরের মুহূর্তই অ্যাম্বুলেন্সের সাইরেন নিজে থেকেই বেজে উঠল, ই উ ই উ করে। গাড়িটি প্রচণ্ড গতিতে হাসপাতাল ছেড়ে কুয়াশার মধ্যে ঢুকে গেল। সবাই দৌড়ে পেছনে গেল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যাম্বুলেন্সটি যেন বাতাসে মিলিয়ে গেল। কোনো দুর্ঘটনা নয়, কোনো চিহ্ন নয়, কোনো ফাঁকা রাস্তা নয়। 1 বছর পরে হাসপাতাল আর কখনো অ্যাম্বুলেন্স নম্বর 13 দেখা যায়নি। অদ্ভুত ইমেলও আর আসেনি। লোকেরা বিশ্বাস করলো অভিশাপ শেষ হয়েছে। কিন্তু এক বর্ষার রাতে নতুন ড্রাইভার হাসপাতালে পুরনো গ্যারেজ পরিষ্কার করছিল।
ধুলোমাখা একটি মোবাইল ফোন তার চোখে পড়ে। ফোনটি নিজে থেকেই চালু হয়ে গেল। স্ক্রিনে একটি নতুন ইমেল এসেছে, ফ্রম লাস্ট অ্যাম্বুলেন্স @unknown, সাবজেক্ট নতুন পথ, নতুন যাত্রী। ইমেলের নিচে একটি মাত্র লাইন লেখা ছিল, অভিশাপ কখনো শেষ হয় না, শুধু চালক বদলে যায়। ঠিক সেই মুহূর্তে দূরে কুয়াশার ভেতর থেকে একটি পুরনো অ্যাম্বুলেন্স সাইরেন ভেসে এলো, ই উ ই ইউ করে। কিন্তু রাস্তার দিকে তাকিয়ে কেউ কোনো অ্যাম্বুলেন্স দেখতে পেল না। শুধু কুয়াশার মধ্যে দুটি হেডলাইট ধীরে ধীরে জ্বলে উঠল, তারপর আবার অন্ধকারে মিলিয়ে গেল। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।